হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি ইন্দোনেশিয়ার একটি ভৌতিক স্কুলের সত্য ঘটনা অবলম্বনে তৈরি আফটার স্কুল হরর মুভিটি এক্সপ্লেন করব। এই সিনেমায় আপনারা এমন একটি ভয়ঙ্কর গল্প দেখতে পাবেন যার ঘটনা সত্যিই একটি স্কুলের ভিতরে ঘটেছিল। সিনেমাটির দুইটি পার্ট রয়েছে। আজ আমি প্রথম পার্টটি এক্সপ্লেন করছি এবং পরের ভিডিওতে দ্বিতীয় পার্টটি এক্সপ্লেন করব। আশা করছি সিনেমাটি আপনাদের ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটি স্কুলে দেখতে পাই, যেখানে OSIS অর্থাৎ ইন্টার স্কুল স্টুডেন্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন রয়েছে। সহজভাবে বললে এটি স্কুলের ছাত্রদের নিয়ে গঠিত একটি স্টুডেন্ট কাউন্সিল। এখানে মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থীরা যুক্ত থাকে। এই সংগঠনের সিনিয়ররা জুনিয়রদের বিভিন্ন ধরনের কাজ শেখায়, যেমন ইভেন্ট পরিকল্পনা, নেতৃত্ব দেওয়া এবং ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এমন বিভিন্ন বিষয়। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের জন্যও তাদের প্রস্তুত করা হয়। এরপর আমরা এক মেয়েকে দেখতে পাই, যে রাতে স্কুলে পাহারায় দায়িত্বে ছিল। নিজের ডিউটি শেষ করে সে স্কুল থেকে বের হওয়ার সময় হঠাৎ হলরুমের একটি ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটি বেশ দূরে দাঁড়িয়ে থাকায় সে বুঝতে পারেনি যে আসলে সেটি একটি ভূত। কৌতূহলী হয়ে সে ছোট মেয়েটির পিছু নিতে নিতে রেকর্ড রুমে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মেয়েটিকে আর দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ সে ছোট মেয়েটির ভূত তার ব্যাগ ধরে ফেলে এবং মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এতে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না সেখানে আসলে কী ঘটল, কিন্তু ভয়ের এখানেই শেষ নয়। হঠাৎ সে ছোট মেয়েটির ভূত রেকর্ড রুমে থাকা একটি কম্পিউটারের স্ক্রিনের ভিতর থেকে বেরিয়ে আসে। দৃশ্যটি দেখে মেয়েটি আতঙ্কে চিৎকার করে ওঠে। পরের দিন সকালে স্কুল খোলার পর কয়েকজন শিক্ষার্থী রেকর্ড রুমের একটি ক্যাবিনেটের ভিতর থেকে ভয়ে লুকিয়ে থাকা অবস্থায় সেই মেয়েটিকে দেখতে পায়। কিন্তু তখনই জানা যায় পুরো ঘটনাটি আসলে একটি গল্প, যেটা স্কুলের সিনিয়র অ্যান্ডি তার জুনিয়রদের শোনাচ্ছিল। অ্যান্ডির গল্প অনুযায়ী যে ছোট মেয়েটির ভূত স্কুলে ঘুরে বেড়ায় সে ছিল স্কুলের ক্যান্টিনে কাজ করা এক ব্যক্তির মেয়ে। একদিন সে স্কুলের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে মারা যায়, আর তার মৃত্যুর পর থেকে বিশ্বাস করা হয় রাতে সেই মেয়েটির ভূত স্কুলের ভিতরে ঘুরে বেড়ায়। অ্যান্ডির গল্প শুনে সব জুনিয়রই বেশ ভয় পেয়ে যায়। এরপর আমরা অ্যান্ডির বন্ধু এবং স্কুলের লিডার রিনো ও ভিনাকে দেখতে পাই। কিন্তু অ্যান্ডি, রিনো এবং ভিনার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। স্কুল শেষ হওয়ার পর তারা জুনিয়রদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও টাস্ক দেওয়ার পরিকল্পনা করে। তাদের উদ্দেশ্য ছিল জুনিয়রদের গুরফোয়ার এবং নেতৃত্ব দক্ষতা শেখানো। অন্তত বাইরে থেকে এমনটাই মনে হচ্ছিল। আসলে তাদের পরিকল্পনা ছিল জুনিয়রদের রাতে স্কুলে এনে একটি টাস্ক দেওয়া। তাদের বলা হবে স্কুলের ভিতরে লুকিয়ে রাখা কিছু ক্লু খুঁজে বের করতে। আর সে সময় অ্যান্ডি, রিনো ও ভিনা লুকিয়ে থেকে জুনিয়রদের ভয় দেখাবে এবং তাদের প্রতিক্রিয়া ক্যামেরায় রেকর্ড করবে। অর্থাৎ জুনিয়রদের শেখানোর নামে তারা আসলে নিজেদের মজা করার জন্য তাদের ব্যবহার করতে যাচ্ছিল। পরে সেই রেকর্ড করা ভিডিওগুলো অনলাইনেও পোস্ট করার পরিকল্পনা ছিল তাদের। এরপর তিনজন স্কুলের পিছনে থাকা একটি নিষিদ্ধ বাথরুমের কাছে যায়। এই বাথরুমটি গত 5 বছর ধরে বন্ধ ছিল এবং সেখানে কারা যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল। কিন্তু বাথরুমটি কেন বন্ধ রাখা হয়েছিল আর সেখানে যাওয়া বাই কেন নিষেধ ছিল, এই ব্যাপারে কেউই পরিষ্কারভাবে কিছু জানতো না। শুধু সবাই জানতো জায়গাটি ভূতুড়ে। তবে অ্যান্ডি, রিনো ও ভিনা এসব গল্পে বিশ্বাস করতো না। স্কুল শেষ হওয়ার পর তারা জুনিয়রদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসতে বলে, যেমন টর্চ লাইট, মোমবাতি এবং আরও কিছু সরঞ্জাম। জুনিয়ররা নিজেদের বাড়িতে চলে যাওয়ার পর 3 সিনিয়র স্কুলে বিভিন্ন জায়গায় ক্যামেরা বসাতে শুরু করে। এমনকি সেই নিষিদ্ধ বাথরুমের কাছেও একটি ক্যামেরা বসানোর জন্য রিনো ও ভিনা যায়। ক্যামেরা লাগিয়ে তারা সেখান থেকে চলে আসার সময় হঠাৎ বাথরুমের ভিতর থেকে কারো আওয়াজ শুনতে পায়। কিন্তু সেখানে তো কারো থাকার কথা নয়, কারণ বাথরুমটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং গত 5 বছর ধরে সেটি বন্ধ। রিনোর কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই ভিনা তাকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর তিনজন স্কুলের বিভিন্ন জায়গায় ক্লু লুকিয়ে রাখে এবং জুনিয়রদের ভয় দেখানোর জন্য পুরো ব্যবস্থা করে ফেলে। কিছুক্ষণ পর জুনিয়ররা আবার স্কুলে ফিরে আসে। তখন অ্যান্ডি তাদের টাস্ক বুঝিয়ে দেয়। তাদের স্কুলের ভিতরে লুকিয়ে থাকা একটি প্লাগ খুঁজে বের করতে হবে। তবে সরাসরি প্লাগ খুঁজে পাওয়া যাবে না, প্রথমে বিভিন্ন ক্লু খুঁজে বের করতে হবে, আর সেই ক্লুগুলো তাদের শেষ পর্যন্ত প্লাগের কাছে নিয়ে যাবে। এরপর সব জুনিয়র ক্লু খুঁজতে শুরু করে। অ্যান্ডি স্কুলের সব লাইট বন্ধ করে দিয়েছিল, তাই অন্ধকার স্কুলের ভিতরে সবাই মোমবাতি আর টর্চ লাইট হাতে নিয়ে এগিয়ে যেতে থাকে। তখন সবাই ভাবছিল ভূতের গল্পগুলো আসলে নিছক মজা। কিন্তু সুতা নামের এক জুনিয়র হঠাৎ সে ছোট মেয়েটির ভূত দেখতে পায়, যে ভূতের গল্প অ্যান্ডি শুরুতেই তাদের শুনিয়েছিল। সুতা কিছু বুঝে ওঠার আগেই ভূতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এবার পরিষ্কার হয়ে যায় ব্যাপারটি কোনো মজা নয়, ভূত সত্যিই আছে এবং এই স্কুল সত্যিই ভৌতিক। এরপর সব জুনিয়র ধীরে ধীরে ক্লুগুলো অনুসরণ করে সামনে এগোতে থাকে, আর সেই ছোট মেয়েটির ভূত একে একে তাদের ভয় দেখাতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ভূতটি কখনো হঠাৎ তাদের সামনে এসে দাঁড়াচ্ছিল, আবার মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। এর উপর অ্যান্ডি, ভিনা ও রিনো লুকিয়ে থেকে জুনিয়রদের ভয় দেখাচ্ছিল। একসময় সবাই স্কুলের উপরে তলায় উঠে যায়, সেখানেও সে ছোট মেয়েটির ভূত তাদের পিছু ছাড়ে না। ঠিক তখন সিন্তা নামের এক জুনিয়র সে লুকিয়ে থাকা প্লাগটি খুঁজে পায়, কিন্তু টাস্ক তখনও শেষ হয়নি।
কারণ ট্রাকটি তাদের ফিনিশ লাইনে নিয়ে যেতে হবে এবং সেই ফিনিশ লাইনও তাদের খুঁজে বের করতে হবে। তাই সবাই আবার নিচে নামতে শুরু করে, কিন্তু নিচে নামার সময় তাদের একজন আবার সেই ছোট মেয়েটির ভূত দেখতে পায়। এতে সবাই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি কেমিস্ট্রি ল্যাবে পৌঁছে যায়। সেখানে হঠাৎ একটি ফ্রিজারের ভিতর থেকে কেউ দরজার ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। রিনু তখনও জুনিয়রদের ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফ্রিজারের দরজা নিজে থেকেই খুলে যায়, আর তার ভিতরে বসেছিল সেই ছোট মেয়েটির ভূত। ভূতটি দেখে সবাই আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে এবং শেষ পর্যন্ত নিজেদের ক্লাসরুমে গিয়ে পৌঁছায়। সেখানে তারা একটি কাগজের টুকরা দেখতে পায়। কাগজে লেখা ছিল টাস্ক সম্পূর্ণ হয়েছে। অবশেষে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। টাস্ক শেষ হওয়ার পর অ্যান্ডি, রিনু ও ভিনা সেখানে এসে সবাইকে অভিনন্দন জানায়। কিন্তু জুনিয়ররা যে ছোট মেয়েটির ভূত দেখেছে সেটা নিয়ে তারা ভীষণ ভয় পেয়ে যায়। জুনিয়রদের কথা শুনে অ্যান্ডি, রিনু ও ভিনা একে অপরকে প্রশ্ন করতে থাকে এই ভূতের ফ্র্যাঙ্কের পরিকল্পনা আসলে কার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের তিনজনে কেউই ওই ভূতের ফ্র্যাঙ্ক সম্পর্কে কিছুই জানতো না। এবার 3 সিনিয়র তাদের আসল পরিকল্পনা আসে। তারা জুনিয়রদের মধ্যে একজনকে সেই নিষিদ্ধ বাথরুমের দরজা খুলতে বলবে, কিন্তু সবাই ইতিমধ্যেই এতই ভয় পেয়ে গিয়েছিল যে কেউই সে দরজা খুলতে রাজি হচ্ছিল না। সিন্তা ও তার বন্ধু তিতা অ্যান্ডিকে বলে যে তারা ইতিমধ্যেই যথেষ্ট টাস্ক করেছে এবং তাদের আর কোনো কাজ করা উচিত নয়। এতে অ্যান্ডি, রিনু ও ভিনা রেগে যায়। তারা তিতাকে সেই বাথরুমের দরজা খুলতে বলে, কিন্তু তিতা ভয়ে অস্বীকার করে। তখন অ্যান্ডি সিন্তাকে তিতার পরিবর্তে দরজা খুলতে বলে। নিজের সিনিয়রদের কথা মানতে বাধ্য হয়ে সিন্তা শেষ পর্যন্ত রাজি হয়। অন্য সব জুনিয়র বাড়ি চলে গেলেও তিতা সিন্তার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর বিনা সিন্তাকে সেই নিষিদ্ধ বাথরুমের কাছে নিয়ে যায়। তার হাতে একটি ক্রোবাত দিয়ে তাকে উল্টো দিকে হাঁটতে হাঁটতে বাথরুমের কাছে যেতে বলে। তারপর ভিনা, অ্যান্ডি ও রিনোর কাছে ফিরে আসে। সেখানে তারা ল্যাপটপে বাথরুমের কাছে লাগানো ক্যামেরার ফুটেজ দেখতে থাকে। এদিকে সিন্তা উল্টো দিকে হাঁটতে হাঁটতে বাথরুমের সামনে পৌঁছে যায়। সে ভয়ে কাঁপছিল। তারপর সাহস করে ক্রোবাত দিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে। অবশেষে সে দরজাটি খুলতে সক্ষম হয়। ভিতরে ঢুকে সিন্তা দেখতে পায় বাথরুমটি ভীষণ নোংরা হয়ে আছে। 5 বছর ধরে বন্ধ থাকায় এমনটাই হওয়া স্বাভাবিক, কিন্তু বাথরুমটি ভিতর থেকে একেবারে ফাঁকা ছিল। হঠাৎ সিন্তা পিছনে ফিরে তাকাতেই সামনে একটি মেয়ের ভূত এসে দাঁড়ায়, আর সেই ভূতের পরনে ছিল একটি বিয়ের পোশাক। ভূতটিকে দেখেই সিন্তা ভয়ে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে আসার পর হঠাৎ সে একেবারে স্থির হয়ে যায়। পুরো ঘটনাটি অ্যান্ডি, রিনু ও ভিনা এবং তাদের আরেক বন্ধু ল্যাপটপে ক্যামেরার ফুটেজে দেখছিল। তাদের মনে হয় হয়তো সিন্তার হার্টের কোনো সমস্যা হয়েছে অথবা তার কোনো ধরনের অ্যাটাক হয়েছে, তাই সে নড়তে পারছে না। 3 জন দ্রুত সিন্তার কাছে ছুটে যায় এবং তাদের বন্ধুকে ল্যাপটপে নজর রাখতে বলে, কিন্তু সিন্তার কাছে পৌঁছানোর পর তারা তাকে আর খুঁজে পায় না। তারা বাথরুমের ভিতরে ঢুকে খোঁজে, কিন্তু সেখানেও সিন্তার কোনো চিহ্ন নেই। হঠাৎ সিন্তা বাথরুমের ভিতর থেকে বেরিয়ে এসে অ্যান্ডির উপরে ঝাঁপিয়ে পড়ে। এবার পরিষ্কার হয়ে যায় সিন্তাকে কোনো অশুভ শক্তি নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল। সম্ভবত সেই বিয়ের পোশাক পরা মেয়েটির ভূতই সিন্তাকে প্রজেস করেছিল। 3 জন কোনোভাবেই সিন্তাকে শান্ত করে। এরপর সিন্তা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সিন্তার আক্রমণের কারণে অ্যান্ডির পায়েও প্রচণ্ড আঘাত লাগে। তারপর তারা সিন্তাকে তুলে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু রিনোর মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে। সে যখন বাথরুমের ভেতরে গিয়ে দেখেছিল তখন সেখানে চিন্তা ছিল না, তাহলে চিন্তা কিভাবে বাথরুমের ভেতর থেকে বেরিয়ে এসে অ্যান্ডির উপর হামলা করলো? এর রহস্যের কোনো উত্তর তাদের কাছে ছিল না। তারা সিন্তাকে স্কুলে নিয়ে আসে। সেখানে তিতা তাকে জ্ঞান ফিরিয়ে আনে। অ্যান্ডি, রিনু ও ভিনা সিন্তাকে সত্যিটা বলে। তারা শুধু বলে যে বাথরুমের কাছে গিয়ে সিন্তা অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। অ্যান্ডি জানায় তার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। রিনুও তাদের বলে সে বাথরুমে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছিল। সম্ভবত বাথরুমটি সত্যি অভিশপ্ত ও ভৌতিক, কিন্তু ভিনা ও অ্যান্ডি রিনুর কথায় গুরুত্ব দেয় না। তারা মনে করে রিনুর হয়তো ভুল ধারণা হচ্ছে। এরপর তারা স্কুলে বাইরে বেরিয়ে আসে। সেখানে জানা যায় রিনুর সিন্তাকেই ভালো লাগে, তাই রিনু সিন্তার কাছে গিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। সিন্তাও রাজি হয়ে যায়। এরপর সিন্তা, অ্যান্ডি, রিনু ও ভিনা গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে তারা ভিনাকে তার বিল্ডিংয়ের সামনে নামিয়ে দেয়। তারপর সিন্তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তারা রওনা হয়। ভিনা নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে যাওয়ার সময় হঠাৎ সে বিয়ের পোশাক পরা মেয়েটির মুখ দেখতে পায়। মেয়েটি তার অ্যাপার্টমেন্টের দরজা খুলে ভেতরে ঢুকে। ভিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে নিজের দরজার কাছে গিয়ে দেখে দরজা এখনও বাইরে থেকে লক করা, কিন্তু নিজের অ্যাপার্টমেন্টে ঢোকার পর তার ঘরের ভিতরে কারো একটি ছায়া দেখতে পায়। ভিতরে গিয়ে সে দেখে সেখানে কেউ নেই। এরপর নিজের বেডরুমে ভিনা আবার সেই মেয়েটির ভূত দেখতে পায়। ভয়ে সে চিৎকার করে অ্যাপার্টমেন্ট থেকে দৌড়ে বেরিয়ে আসে। তার চিৎকার শুনে একজন সিকিউরিটি গার্ড সেখানে আসে। সে পুরো অ্যাপার্টমেন্ট ভালোভাবে খুঁজে দেখে, কিন্তু সেখানে কাউকে পায় না। গার্ড চলে যাওয়ার পর ভিনাও আবার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে যায়। এদিকে রিনা ও অ্যান্ডি সিন্তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। সিন্তা বাড়িতে ঢোকার পর আমরা তার বড় বোন আরুনকে দেখতে পাই। সিন্তা তাকে বলে যে সে গোসল করতে যাচ্ছে এবং তারপর উপরে চলে যায়। কিছুক্ষণ পর অরুণ উপরে সিন্তা রুম থেকে একটি মিউজিক বক্সের শব্দ শুনতে পায়। সে রুমে গিয়ে দেখে সিন্তা তো বিছানায় ঘুমিয়ে আছে, তাই আরুণ নিচে চলে আসতে থাকে। কিন্তু তখন সে বাথরুমের ভিতর থেকে আবার শাওয়ারের শব্দ শুনতে পায়। ঠিক তখন সিন্তা বাথরুম থেকে বেরিয়ে আসে। আরুণ তাকে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি এইমাত্র বিছানায় ঘুমিয়েছিলে? সিন্তা অবাক হয়ে বলে সে তো আরুণকে আগেই বলেছিল যে সে গোসল করতে যাচ্ছে, তাহলে সে বিছানায় গিয়ে কি করবে?
অন্যদিকে অ্যান্ডি রিনোকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। রিনো নিজের বাড়িতে ঢোকার পর আবার সামনের দরজার বাইরে সে একই মেয়েটির ভূত দেখতে পায়। ভূতটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রিনো ভয়ে নিজের ঘরে ঢোকে, কিন্তু সেখানে গিয়ে সে আরও ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সেই মেয়েটি নিচে বসে গান গাইছে। কিছুক্ষণ পর ভূতটি আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রিনো নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো তার মনের ভুল, হয়তো সে হ্যালোজিনেশন দেখছে, কিন্তু তার মন জানতো তার সঙ্গে যা ঘটেছে তা মোটেও স্বাভাবিক নয়। এদিকে অ্যান্ডি বাড়িতে পৌঁছানোর পর তার কাছে আদি নামের এক মেয়ের কাছ থেকে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল সে কখনোই অ্যান্ডির পিছু ছাড়বে না। কিন্তু অ্যান্ডি ওসি নামের কোনো মেয়েকে চিনত না, তাই সে মেসেজটিকে ভুল নম্বরে আসা মেসেজ ভেবে ইগনোর করে দেয়। রাতে সিনথা তিতের সঙ্গে ফোনে কথা বলছিল। তিতে সিনথাকে জানায় সে ফ্রি ছিল বলেই একটি আর্টিকেল পড়ছিল। আর্টিকেলের নাম ছিল আফটার স্কুল হরর। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে আর্টিকেলে এমন কিছু বাস্তব ঘটনা লেখা ছিল যেগুলো সে রাতে তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে হুবহু মিলে যায়। ঠিক তখনই সিনথার ফোন থেকে একটি প্রচণ্ড তীক্ষ্ণ শব্দ আসতে শুরু করে। তারপর তাদের ফোন কল হঠাৎ কেটে যায়। এরপর সিনথারও মনে হতে শুরু করে সিনিয়ররা যে ভূতের গল্প বলেছিল সেগুলো হয়তো শুধুই গল্প ছিল না, সেগুলো সত্যিই ছিল। পরদিন অ্যান্ডি চা বানাচ্ছিল, তখন সে বাইরে আবার সে একই মেয়েকে দেখতে পায়। মেয়েটি হঠাৎ একটি জানালার কাছে এসে দাঁড়ায়, কিন্তু কিছুক্ষণ পরই অদৃশ্য হয়ে যায়। এরপর অ্যান্ডির ঠিক পিছনেও সে এসে দাঁড়ায়, কিন্তু অ্যান্ডি পিছনে ফিরে তাকাতেই সেখানে কেউ ছিল না। অন্যদিকে আরম বাড়িতে নাস্তা তৈরি করছিল। হঠাৎ সে সামনের দরজার কারো কড়া নাড়ার শব্দ শুনতে পায়। দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, কিন্তু রান্নাঘরে ফিরে আসার পর সে সেখানে সিন্তাকে দেখতে পায়। কিছুক্ষণ পর সিন্তা সেখান থেকে চলে যায়, আর ঠিক তখনই আসল সিন্তা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে সেখানে আসে। এবার আরম কিছু বুঝতে পারছিল না সে কি দেখেছে, সেটা তার কাছে পরিষ্কার ছিল না, কিন্তু আরমের কথাগুলো শুনেও সিন্তা স্বাভাবিক আচরণ করছিল। তবে বাড়ির বাইরে বের হওয়ার পর আমরা বুঝতে পারি সিন্তারও মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সে বুঝতে পারছিল বাড়িতে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। এদিকে স্কুলে আমরা স্কুলের কেয়ারটেকার মিস্টার রাধেকে দেখতে পাই। তিনি নিষিদ্ধ বাথরুমের দরজা খোলা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে ভিনা, অ্যান্ডি ও রিনো একে অপরকে তাদের সঙ্গে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা বলতে থাকে, কিন্তু তারা এখনও নিজেদের বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো সবকিছুই তাদের মনের ভুল। এরপর তারা আবার সেই নিষিদ্ধ বাথরুমের দিকে যায়। সেখানে রাধি তাদের দেখে ফেলেন। রাধি এবার তাদের জানান এই বাথরুমের দরজা খোলা থাকা খুবই খারাপ ব্যাপার। তিনি বলেন এটি কোনো সাধারণ বাথরুম নয়। যে ব্যক্তি এই দরজা খুলেছে অথবা দরজা খোলার সঙ্গে যে কেউ জড়িত ছিল তারা সবাই এখন বিপদের মধ্যে রয়েছে। কিন্তু অ্যান্ডি, রিনো ও ভিনা রাধির কথাকে গুরুত্ব দেয় না। রাধি তাদের বোঝাতে যাচ্ছিলেন কেন এই দরজা কখনোই খোলা উচিত ছিল না, কিন্তু ঠিক তখনই স্কুল শুরু হয়ে যায় এবং তারা তিনজন নিজের ক্লাসে চলে যায়। হঠাৎ চোখের সামনে ভূতের ঘটনা ঘটছে। একজন মানুষ এসে সতর্ক করছে যে দরজা খোলার কারণে বিপদ হয়েছে। তারপর তারা সেটাকে হ্যালোজিনেশন ভেবে ক্লাসে চলে যায়। ক্লাসে যাওয়ার পর ধীরে ধীরে তাদের মনে হতে থাকে সম্ভবত সে বাথরুমের দরজা খোলার কারণেই তাদের সঙ্গে এসব ঘটনা ঘটেছে, কিন্তু তারপরও তারা বিষয়টি এড়িয়ে যায়। স্কুল শেষ হওয়ার পর অ্যান্ডি নিজের পায়ের সমস্যা দেখাতে ডাক্তারের কাছে যায়। বিনা বাসে করে বাড়িতে চলে যায় এবং রিনুও নিজের বাড়ির দিকে রওনা হয়। সাধারণত রিনু, অ্যান্ডি ও ভিনা তিনজন একসঙ্গে বাড়িতে যেত, কিন্তু সেদিন অনেক দিন পর বিনা একা বাসে করে বাড়ি ফিরছিল। আর সেই বাসেই আবার সেই মেয়েটির ভূত বিনাকে ভয় দেখাতে শুরু করে। বিনা বাসের ভিতরে থাকা অন্য সব শিক্ষার্থীকে ভূত হিসাবে দেখতে শুরু করে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে সে একই মেয়েটি আরমকেও ভয় দেখাচ্ছিল, তবে আরম শুধু সেই মেয়েটির গান গাওয়ার শব্দ শুনতে পাচ্ছিল। শব্দটি কোথা থেকে আসছে সেটা আরম কিছুতেই বুঝতে পারছিল না। এদিকে সে বিয়ের পোশাক পরা মেয়েটির ভূত রিনাকেও আক্রমণ করতে শুরু করে। হঠাৎ সে রিনার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায়। রিনা ভয়ে একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। অন্যদিকে বিনা বাসের ভিতর ঘুমিয়ে পড়ছিল। বাসের ড্রাইভার তাকে ভুল করে বাসের ভিতরে রেখে দরজা লক করে চলে যায়। ঘুম থেকে উঠে বিনা দরজার কাছে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে কেউ ছিল না। ঠিক তখন বিনা দেখতে পায় সেই ভুতুরে মেয়েটি ড্রাইভারের সিটে বসে আছে। ভয়ে বিনা বাসের পিছনের দিকে এগিয়ে বসে পড়ে, কিন্তু ভূতটি হঠাৎ বাসের দরজা খুলে দেয়। বিনা দ্রুত বাইরে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড় দেয়। ঠিক তখনই সেই ভূতটি আবার দরজা বন্ধ করে দেয়। বিনা বাসের ভেতরে আটকা পড়ে শুধু চিৎকার করতে থাকে, অর্থাৎ ভূতটি যেন তার সঙ্গে একটা ভয়ঙ্কর খেলা খেলছিল। এদিকে হাসপাতালের ডাক্তার অ্যান্ডিকে পরীক্ষা করে জানায় তার কোনো শারীরিক সমস্যা নেই, সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু ঠিক তখনই অ্যান্ডি পর্দার আড়ালে সে একই মেয়েটির ছায়া দেখতে পায়। অ্যান্ডিও প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় বাসের ড্রাইভার অ্যান্ডিকে ফোন করে জানায় যে বিনা বাসের ভেতরে আটকা পড়ছিল। অ্যান্ডি দ্রুত সেখানে যায়। বিনাকে প্রচণ্ড ভীত অবস্থায় দেখতে পেয়ে অ্যান্ডি তাকে নিজের সঙ্গে নিয়ে চলে আসে। পরের দিন ভিনা, রিনো ও অ্যান্ডি অবশেষে বুঝতে পারে তাদের সেই নিষিদ্ধ বাথরুমটি কখনোই খোলা উচিত ছিল না। কিন্তু তাদের সামনে একটা বড় প্রশ্ন ছিল, বাথরুমের দরজা তো ছিনতাই খুলেছিল, তাহলে সেই মেয়েটির ভূত তাদের তিনজনকে কেন আক্রমণ করছে? এরপর স্কুল শেষ হলেই তিনজনেই নিজেদের বাড়িতে চলে যায়। রাতে ভিনা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে সে সেই মেয়েটিকে দেখতে পায়। ভয়ে ঘুম ভেঙে যাওয়ার পর ভিনা বুঝতে পারে ব্যাপারটা শুধু স্বপ্ন নয়, মেয়েটির ভূত সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে।
ভূতটি হঠাৎ বিনার উপর আক্রমণ করে এবং তারপর আবার অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন অ্যান্ডি বিনার কাছে আসে। সে বিনাকে গাড়ির চাবি দিতে এসেছিল। বিনা এবার অ্যান্ডিকে বলে তাদের অবশ্যই সে নিষিদ্ধ বাথরুমটি আবার বন্ধ করতে হবে। অ্যান্ডি বলে তার আগেই তাদের রিনোর কাছে যেতে হবে। তারা দুজন রিনোর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে যাওয়ার পর অ্যান্ডিও সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি ধীরে ধীরে অ্যান্ডির দিকে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। অ্যান্ডি ভয়ে সেখান থেকে দৌড়ে নিচে চলে আসে এবং বিনার কাছে যায়। পরে সকাল, তার মনে হয় হয়তো তার বোন আরম শাওয়ার চালু করছে, কিন্তু আরম জানায় সে শাওয়ার চালু করেনি। ঠিক তখন সিন্তা আরমের পিছনে সেই মেয়েটিকে দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটির আত্মা সিন্তাকে প্রবেশ করে ফেলে। সিন্তার চোখের সামনে সেই মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনার দৃশ্য ভেসে ওঠে। এরপর সিন্তা হঠাৎ অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে বিনা ও অ্যান্ডি রিনোর বাড়িতে পৌঁছে যায়। রিনো তাদের সঙ্গে সে একই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিছুক্ষণ পর মেয়েটি আবার অদৃশ্য হয়ে যায়। এবার তিনজন সিদ্ধান্ত নেয় তারা আবার সেই নিষিদ্ধ বাথরুমের ক্যামেরার ফুটেজ পরীক্ষা করবে। প্রথমে তারা রেকর্ডিংয়ে তেমন কিছু দেখতে পায় না, কিন্তু পরে তারা এমন একটি ভয়ঙ্কর বিষয় দেখতে পায় যা দেখে তিনজনই আতঙ্কিত হয়ে যায়। যখন তারা সিন্তাকে বাঁচানোর জন্য বাথরুমের কাছে গিয়েছিল, তখন ভিডিওতে দেখা যায় সেই ছোট মেয়েটি বুথ অ্যান্ডির পা ধরে রেখেছিল। এই সেই ছোট মেয়েটি যার গল্প অ্যান্ডি শুরুতেই জুনিয়রদের শুনিয়েছিল। এবার অ্যান্ডি, বিনা ও রিনো বুঝতে পারে অ্যান্ডি যে গল্প জুনিয়রদের বলেছিল সেটা কোনো বানানো গল্প ছিল না, সব কিছু সত্যি। স্কুলটি সত্যিই ভৌতিক। তারা এতদিন যেসব ঘটনা জুনিয়রদের ভয় দেখানোর জন্য গল্প হিসেবে বলেছিল, সেগুলোর প্রত্যেকটির পিছনে সত্যিকারের অতিপ্রাকৃত ঘটনা রয়েছে। এখন তাদের সামনে একটাই প্রশ্ন, এই নিষিদ্ধ বাথরুমের আসল রহস্য কী? কারণ সে বাথরুম সম্পর্কে একমাত্র রাধেই জানত। তাই তিনজন দ্রুত স্কুলে ফিরে যায়। কিন্তু সেদিন স্কুল ছুটি থাকায় সেখানে রাধিকে পাওয়া যায় না। তবে সেখানে তার একজন লোককে দেখতে পায় যে কিছুক্ষণ ধরে তাদের অনুসরণ করছিল। তিনজন তাকে ধরে জিজ্ঞেস করে সে সেখানে কি করছে এবং কেন তাদের অনুসরণ করছে। ছেলেটি জানায় তার নাম ফ্রান্স। সে 5 বছর আগে এই একই স্কুলে পড়তো, আর এখন সে তাদের সাহায্য করত। এরপর ফ্রান্স তাদের সেই নিষিদ্ধ বাথরুমের আসল রহস্য বলতে শুরু করে। ফ্রান্স তাদের জানায় এই বাথরুমটি 5 বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেখানে এক মেয়ে নিজের জীবন শেষ করেছিল। ফ্রান্সের কথা অনুযায়ী 5 বছর আগে তাদের ক্লাসে ওসি নামের এক মেয়ে পড়তো। ওসি নরম্যান নামের এক শিক্ষকের প্রেমে পড়েছিল। এখানে একটা বিষয় মনে করার মতো, কিছুক্ষণ আগে অ্যান্ডির ফোনে ওসি নামের একটি মেয়ের মেসেজ এসেছিল। এখন বোঝা যায় সেই মেসেজটি আসলে এই ওসি রয়েছিল। ওসি নরম্যানকে ভালোবাসত, কিন্তু নরম্যানের সম্পর্ক অন্য একটি মেয়ের সঙ্গে হয়ে যায়। তাই সে ওসির ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ওসি ভীষণ কষ্ট পেতে শুরু করে। সে নরম্যানকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখতে শুরু করে, কিন্তু নরম্যান সেই চিঠিগুলোর গুরুত্ব দেয়নি এবং সেগুলো উপেক্ষা করতে থাকে। একদিন ওসি সেই নিষিদ্ধ বাথরুমের ভিতরে নিজেকে আটকে ফেলে এবং নিজের কবজি কেটে নিজের জীবন শেষ করে দেয়। এর কিছুদিন পর থেকেই স্কুলের ভিতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তখন স্কুল কর্তৃপক্ষ সেই বাথরুমটি বন্ধ করে দেয়। বাথরুমটি বন্ধ করার পর স্কুলে আবার অস্বাভাবিক ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু বাথরুমটি আবার খুলে গেছে, তাই ওসির আত্মাও আবার ফিরে এসেছে। ওসি এখন সেই সব মানুষকে তাড়া করছে যারা বাথরুমটি খুলেছে। আর যেহেতু অ্যান্ডি, ভিনা ও রিনোর পরিকল্পনাতেই বাথরুমটি খোলা হয়েছিল, তাই ওসি তাদের তাড়া করছে। ফ্রান্স তাদের জানায় ওসিকে থামানোর একমাত্র উপায় হলো বাথরুমটি আবার বন্ধ করে দেওয়া। কিন্তু এখানেই রয়েছে আরও একটি সমস্যা। বাথরুমটি আবার বন্ধ করতে পারবে শুধু সেই ব্যক্তি যে বাথরুমটি খুলেছিল, আর বাথরুমটি খুলেছিল সিন্তা। অর্থাৎ এখন সবাই বুঝতে পারে ওসির আত্মাকে থামানোর জন্য সিন্তাকেই আবার সে বাথরুমের দরজা বন্ধ করতে হবে। এদিকে জ্ঞান ফিরে পাওয়ার পর আরম সিন্তাকে পুরো ঘটনা জানায়। অন্যদিকে তিতা বাইরে সিন্তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওসি তাকেও তাড়া করতে শুরু করে। ঠিক তখন সিন্তা সেখানে এসে পৌঁছায়। রিনো তাকে ফোন করে স্কুলে ডেকেছিল। স্কুলে পৌঁছানোর পর রিনো, অ্যান্ডি ও ভিনা সিন্তাকে সবকিছু খুলে বলে। তারা তাকে জানায় সে বাথরুমের দরজা খোলার কারণেই ওসির আত্মা ফিরে এসেছিল এবং এখন সবাইকে তাড়া করছে। তারা সিন্তাকে অনুরোধ করে রাতেই তাদের সঙ্গে গিয়ে বাথরুমের দরজাটি আবার বন্ধ করে দিতে। সিন্তা তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ সেও এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছিল। তার উপর তার বোন আরমকেও ওসির আত্মা তাড়া করছে। অবশেষে রাতে সবাই সেই নিষিদ্ধ বাথরুমের সামনে যায়। সিন্তা যখন দরজাটি বন্ধ করতে যাচ্ছিল, তখনই হঠাৎ ওসির আত্মা সিন্তাকে পজেস করে ফেলে। সিন্তা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে ছাদে চলে যায়। ওসি তখন সিন্তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ফ্রান্স সেখানে এসে ওসিকে থামতে বলে। ফ্রান্স ওসিকে জানায় যে সে তাকে ভালোবাসত। শুধু তখন নয়, ওসি যখন নরম্যানকে ভালোবাসত তখনও ফ্রান্স তাকে ভালোবাসত। সে এতদিন নিজের ভালোবাসা প্রকাশ করতে পারেনি। ফ্রান্স এবার ওসিকে অনুরোধ করে সিন্তাকে ছেড়ে দিতে। আর আশ্চর্যের বিষয়, ওসি ফ্রান্সের কথা শুনে সিন্তার শরীর ছেড়ে দেয়। সিন্তা মুক্ত হয়ে যায়।
ঠিক তখনই ফ্রান্স হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে কেয়ারটেকার রাধি এসে উপস্থিত হয়। রাধি তাদের এমন একটি কথা জানায় যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তোলে। সে বলে 5 বছর আগে ফ্রান্স নামের একটি ছেলে এই স্কুলে পড়তো। কিন্তু এরপর আসে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। আসলে ফ্রান্সও 5 বছর আগে নিজের জীবন শেষ করে দিয়েছিল। অর্থাৎ এতক্ষণ যে ফ্রান্স তাদের সাহায্য করছিল সে কোনো জীবিত মানুষ ছিল না, ফ্রান্স নিজেও একজন আত্মা ছিল। সে আসলে ওসিকে ভালোবাসত এবং মৃত্যুর পরও তাকে ছেড়ে যায়নি। ফ্রান্স সবসময় চেয়েছিল ওসি যেন তার সঙ্গে থাকে। এখন জীবিত অবস্থায় তারা একসঙ্গে হতে না পারলেও মৃত্যুর পর অবশেষে ফ্রান্স ও ওসি একসাথে থাকতে পারে। ওসি সেই ভালোবাসা পেয়ে যায় যেটা সে জীবনে চেয়েছিল। এবার সবার মনে হয় অবশেষে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা জানি হরর সিনেমায় সবকিছু এত সহজে শেষ হয় না, কারণ এই সিনেমার দ্বিতীয় পার্টও রয়েছে। সবাই যখন সেখানে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ একটি বিষয় আমাদের চোখে পড়ে। তারা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলে গেছে। অ্যান্ডির পায়ে এখনও প্রচণ্ড ব্যথা রয়েছে। অ্যান্ডির পায়ে ব্যথা হচ্ছিল কারণ সে ছোট মেয়েটির ভূত, যার গল্প অ্যান্ডি শুরুতেই জুনিয়রদের শুনিয়েছিল, এখন অ্যান্ডির পায়ে লেগে আছে। অর্থাৎ বিয়ের পোশাক পরা ওসির রহস্যের সমাধান হলেও সেই ছোট মেয়েটির ভূতের রহস্য এখনও অমীমাংসিত। তার সঙ্গে কী ঘটেছিল, কেন সে স্কুলে ঘুরে বেড়ায় এবং কেন সে অ্যান্ডিকে তাড়া করছে, এসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। আর এই রহস্যের সমাধানের ইঙ্গিত দিয়েই সিনেমার প্রথম পার্ট শেষ হয়ে যায়। শেষে বলা হয় এটি ছিল আফটার স্কুল হরর ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টের গল্প। দ্বিতীয় পার্ট রয়েছে যেখানে সম্ভবত ছোট মেয়েটির ভূতের রহস্য আরও পরিষ্কার হবে। সিনেমার শেষে আবার দাবি করা হয় যে ইন্দোনেশিয়ার কিছু ভৌতিক স্কুলে এমন ঘটনা সত্যি ঘটেছিল। এভাবে আফটার স্কুল হররের প্রথম পার্ট শেষ হয়, কিন্তু ছোট মেয়েটির ভূত এখনও রয়ে যায়। আর সে রহস্যের উত্তর পাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরের পার্টের জন্য।